অবহেলিত ও বিস্মৃত দেশনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন পরিচয় ও শিক্ষা ভাবনা। বিগত কয়েক দশক ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশেষ করে পশ্চিমবঙ্গে একটি বিস্মৃত নাম। আজকের যুব সম্প্রদায়, এমনকি অনেক মাঝবয়সী ব্যক্তি তার অবদান তো দূরের কথা, তার নামই শোনেননি। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা এবং পাঞ্জাবের শিখ হিন্দুরা তার কাছে অশেষ ঋণী। তিনি না থাকলে আমাদের অবস্থা আজ প্রতিবেশী বাংলাদেশের থেকেও করুণ হতো। তার অকট্ট যুক্তির সামনে মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ সরকার মাথা নত করতে বাধ্য হয়। তিনি গান্ধীজিকে স্পষ্ট করে বলেছিলেন, ভিভিসেক্ট মি বিফোর ইউ ভিভিসেক্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারতকে ব্যবচ্ছেদ করার আগে আমাকে ব্যবচ্ছেদ করো। তিনি বুঝেছিলেন ক্ষমতার জন্য কংগ্রেস সমগ্র বাংলা, এমনকি অসমকে পর্যন্ত পাকিস্তানের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবে না। মূলত শ্যামাপ্রসাদজির প্রচেষ্টায় 1/3 বাংলা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এই জন্য তিনি গর্ব করে বলেছিলেন, কংগ্রেস partitioned India and I partitioned Pakistan, অর্থাৎ কংগ্রেস ভারত ভাগ করেছিল আর আমি পাকিস্তান ভাগ করেছিলাম। দৃঢ়চেতা এই মানুষটি মুসলিম লীগ ও ব্রিটিশের দুরভিসন্ধি বানচাল করে দিয়েছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় 1947 সালের 20 জুন বাংলা বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের জন্ম হয়। সুতরাং তাকে ভুলে যাওয়াটা অকৃতজ্ঞতার নিদর্শন। তবে এই সকল রাজনৈতিক আলোচনা তোমাদের বয়সোচিত নয়। তাই আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষে তোমাদের কাছে তার জীবন পরিচয় এবং পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে তার অমূল্য অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সবশেষে তার একটি মানবিক দিক সম্পর্কে আলোকপাত করব। জীবন পরিচয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, যে দপ্তর বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত। পরবর্তীকালে কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। শৈশব থেকেই শ্যামাপ্রসাদ ছিলেন একজন কৃতী ছাত্র। তিনি ছিলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। তার পিতামহ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিচক্ষণ চিকিৎসক। তাঁদের আদি নিবাস ছিল হুগলি জেলার জিরাট গ্রামে।
অবশ্য তারও আগে ওনাদের পিতৃভূমি ছিল হুগলি জেলার দিকসুই গ্রামে। ওখানে 1787 সালের 18ই অক্টোবর গঙ্গাপ্রসাদের বাবা অর্থাৎ শ্যামাপ্রসাদের প্রপিতামহ শ্রী বিশ্বনাথ মুখোপাধ্যায়ের জন্ম। তিনি অল্প বয়সে পিতৃহীন হন, তাই বিধবা জননী শিশুপুত্র বিশ্বনাথকে সঙ্গে করে বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হন। মাতুলালয়ে অতি কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করায় বিশ্বনাথ খুব একটা শিক্ষা লাভ করতে পারেননি। পরে তিনি জিরাটেই নিজস্ব বসতবাটি নির্মাণ করেন। এই জিরাটে 1836 সালের 17ই ডিসেম্বর গঙ্গাপ্রসাদ জন্মগ্রহণ করেন। ছোট থেকে গঙ্গাপ্রসাদ ছিলেন অত্যন্ত মেধাবী। 1861 সালে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হন। 1866 সালে কৃতিত্বের সঙ্গে এমবি পরীক্ষায় উত্তীর্ণ হন। গঙ্গাপ্রসাদ যখন মেডিকেল কলেজের ছাত্র, তখন কাসাইপাড়া নিবাসী শ্রী হরলাল চট্টোপাধ্যায়ের কন্যা জগত্তারিণী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তখন তিনি মালাঙ্গা লেনে থাকতেন। গঙ্গাপ্রসাদের প্রথম সন্তান আশুতোষের জন্ম 1868 সালে 28 জুন মালাঙ্গা লেনের বাসাবাড়িতে। পরবর্তীকালে তিনি যখন ডাক্তারি পেশা শুরু করলেন, তখন রসা রোডে, অধুনা আশুতোষ মুখার্জি রোডে নিজস্ব বাসভবন নির্মাণ করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও তার স্ত্রী শ্রীমতী যোগমায়া দেবীর দ্বিতীয় পুত্র শ্যামাপ্রসাদের জন্ম হয় 1901 সালের 6ই জুলাই 77 নম্বর রসা রোডে অবস্থিত ভবানীপুরের এই বাড়িতে। শ্যামাপ্রসাদ 1906 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। 1917 সালে বৃত্তিসহ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং 1919 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম স্থান নিয়ে পাশ করেন। 1921 সালে বিএতে সাম্মানিক ইংরেজি সহ শীর্ষস্থান লাভ করেন। উপরোক্ত দুটো পরীক্ষাতেই তিনি বাংলা ভাষা ও সাহিত্যে শীর্ষস্থান দখল করে রৌপ্য ও স্বর্ণ পদক লাভ করেন। শ্যামাপ্রসাদের পিতা তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাসমূহের এমএ পরীক্ষা গ্রহণের নিয়ম প্রবর্তিত হয়েছে। বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় পুত্র শ্যামাপ্রসাদকে বাংলায় এমএ ক্লাসে ভর্তি করিয়ে দিলেন। বলা বাহুল্য, এই পরীক্ষাতেও শ্যামাপ্রসাদ শীর্ষস্থান অধিকার করেন। সালটা ছিল 1923 সাল। সেই পরীক্ষায় 2 পেপারের পরিবর্তে যে থিসিস তথা মৌলিক প্রবন্ধ রচনা করেন, তা ছিল দ্য সোশ্যাল প্লেস অফ গিরিশচন্দ্র। ইতিমধ্যে এমএ পড়ার সময় 1922 সালে 16 এপ্রিল শ্যামাপ্রসাদের বিবাহ সংঘটিত হয়। পাত্রী ছিলেন কবি বিহারীলাল চক্রবর্তীর পৌত্রী ডক্টর বেণীমাধব চক্রবর্তীর কন্যা সুধা দেবী। ছাত্রাবস্থাতেই পিতা আশুতোষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আদর্শ, কার্যপদ্ধতি ও বিধিবিধান নিয়ে আলোচনা করতেন। তার প্রতিভা যাতে সর্বমুখী হয়, সেই জন্য পিতার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সেই জন্য তিনি পুত্রকে এই ব্যাপারে উৎসাহিত করতেন। 1924 সালে এমএ ডিগ্রি পাবার আগেই তিনি পোস্ট গ্রাজুয়েট
শিক্ষা কমিটির সদস্য ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। ওই বছর তিনি লও পাশ করেন। 1924 সালের 25শে মে শ্যামাপ্রসাদের পিতৃবিয়োগ হয়। পাটনা শহরে হঠাৎই আশুতোষ মুখোপাধ্যায় মারা যান। এই ঘটনা শ্যামাপ্রসাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছিল। তখন থেকেই তার জীবনের গতি পরিবর্তন হয়ে গেল। জীবনের নূতন অধ্যায় শুরু হলো। ওই বছর অর্থাৎ 1924 সাল থেকেই তিনি আইন ব্যবসায় যোগ দেন। 1926 সালে তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান এবং 1929 সালে ব্যারিস্টারি পাশ করে ফিরে আসেন। বিলেত থেকে ফিরে এসে তিনি আইন ব্যবসা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম অধ্যাপনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। 1929 সালে কংগ্রেস সদস্যরূপে পরিষদীয় কাউন্সিলে নির্বাচিত হন এবং 1930 সালে কংগ্রেস কাউন্সিল বর্জনের সিদ্ধান্ত নিলে তিনি পদত্যাগ করেন এবং পরে স্বতন্ত্র সদস্যরূপে নির্বাচিত হন। আগেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট তথা সিন্ডিকেটের সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন। এই পোস্টে থেকে তিনি বাবার অসমাপ্ত কাজ পূরণ করার চেষ্টা করেছিলেন। ওই সময় তারই অক্লান্ত প্রচেষ্টায় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রমুখ বিদ্বজন তার এই কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা বিভাগে বিশেষ অধ্যাপক হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুর্ভাগ্য যেন শ্যামাপ্রসাদের পিছু ছাড়ছে না। 1933 সালে স্ত্রী সুধা দেবী মারা যান। তখন তার 4টি নাবালক পুত্রকন্যা, কিন্তু তিনি আর কখনো বিবাহ করেননি। বরদা রমাপ্রসাদের স্ত্রী তারা দেবী বালক বালিকাদের দায়িত্ব নেন, নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদের অবদান। 1934 সালে মাত্র 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের সর্ববৃহৎ ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য। 1938 সাল পর্যন্ত দুবার তিনি ওই পদ অলংকৃত করেন। তিনি কনিষ্ঠতম উপাচার্য হয়েও বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন, যা দেখে স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী ও ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রমুখ বিদ্বজন তার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। শিক্ষাক্ষেত্রে তার প্রধান অবদানগুলি এবার একে একে উল্লেখ করছি। 1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই প্রতীক চিহ্ন প্রবর্তন করেছিলেন। 2. তিনি বাংলা বানান পদ্ধতি সংস্কার করেন। 3. ম্যাট্রিকুলেশন স্তরে মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। 4. বৈজ্ঞানিক শব্দের পরিভাষা নির্মাণ করেন। 5. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিতে আহ্বান করেন। 6. বাংলা ভাষায় পিএইচডি গবেষণাপত্র রচনা করার অনুমোদন দেন। 7. বিভিন্ন কলেজে আইএসসি কোর্স চালু করেন। 8. সেকেন্ডারি থেকে এমএ পর্যন্ত ভূগোল পড়ার ব্যবস্থা করেন। প্রকৃতপক্ষে তাঁর হাত ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের পথ চলা শুরু হয়। 9. তিনি বিশ্ববিদ্যালয়ের
স্তরে চৈনিক ও তিব্বতীয় ভাষা চর্চার ব্যবস্থা করেন। 10. প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির রক্ষণাবেক্ষণ ও গবেষণার জন্য তিনি স্যার আশুতোষ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। 11. তিনি সোশ্যাল ওয়েলফেয়ার, বিজনেস ম্যানেজমেন্ট ও ফলিত পদার্থবিদ্যায় কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন। 12. তিনি ইউনিভার্সিটি রোয়িং ক্লাব এবং অ্যাথলেটিক ক্লাবের প্রতিষ্ঠা করেন। 13. তিনি শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং কোর্সের প্রবর্তন করেন। 14. তিনি ছাত্রদের জন্য স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করেন। 15. মুসলিম ইতিহাস চর্চার উদ্দেশ্যে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্বোধন করেছিলেন। 16. কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে তিনি কৃষি বিষয়ে পড়ানোর ব্যবস্থা করেন। শিক্ষাক্ষেত্রে তার এই সকল অবদান বাঙালি জাতি হিসাবে আজও আমরা নতমস্তকে স্মরণ করি। সর্বশেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন কত বড় মনের মানুষ ছিলেন তা একটি ঘটনার মাধ্যমে তুলে ধরব। ঘটনাটি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কাজী নজরুল ইসলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন ফজলুল হকের মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সময় কাজী নজরুল ইসলাম আর্থিক অনটনের কারণে ফজলুল হক সাহেবের কাছে সাহায্য চান, কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শরণাপন্ন হন এবং আন্তরিক সহযোগিতা পান। শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি মধুপুরে সস্ত্রীক কবিকে স্বাস্থ্য উদ্ধারের জন্য থাকার ব্যবস্থা করা হয়। তখন কাজী নজরুল ইসলাম মধুপুর থেকে 17 জুলাই 1942-এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একখানি চিঠি লেখেন। সেই চিঠির কয়েকটি অংশ এখানে পাঠ করে শোনাচ্ছি। শ্রীচরণেষু আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। মধুপুরে এসে অনেক রিলিফ ও রিল্যাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণা অনেকটা কমেছে, জিহ্বার জড়ত্ব সামান্য কমেছে। আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মতো হাসপাতালে আমার মৃত্যু হতো। আমার স্ত্রী আজ প্রায় 5 বৎসর পঙ্গু হয়ে শয্যাগত হয়ে পড়ে আছেন। ওকে অনেক কষ্টে এখানে এনেছি। ওর অসুখের জন্য এখনো 7,000 টাকার ঋণ আছে। এর মধ্যে মারোয়াড়ি ও কাবুলিওয়ালাদের ঋণই বেশি। পরে যখন 2-3 মাস তাগেদা করে টাকা পেলাম না, তখন হক সাহেবকে বললাম, আপনি কোনো ব্যাংক থেকে অল্প সুদে আমায় ঋণ করে দিন। আমার মাইনের অর্ধেক প্রতি মাসে কেটে রাখবেন। হক সাহেব খুশি হয়ে বললেন, 15 দিনের মধ্যে ব্যবস্থা করব। তারপর 7 মাস কেটে গেল, আজ নয় কাল করে। হিন্দু মুসলিম ইউনিটের 1 লাখ টাকা যখন হক সাহেব পেলেন, তখনও তিনি উদাসীন হয়েই রইলেন। হক সাহেব একদিন বললেন, কিসের টাকা? আমি চুপ করে চলে এলাম। এরপর আর তার কাছে যাইনি। আপনি সেক্রেটারিয়েটে যখন বলেছিলেন ও হয়ে যাবে, তখন থেকে স্থির বিশ্বাসে বসে রইলাম আমি নিশ্চয়ই টাকা পাব। এই কলোনিয়েশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে না। আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষ বসুকে সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এদেশের সত্যিকারের নায়ক।
আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আমি জানি আমি হিন্দু মুসলিম ইউনিটি ফান্ড থেকে আমার ঋণ মুক্তির টাকা পাব। আপনার কথা কখনো মিথ্যা হবে না। 500 টাকা পেয়েছি, আরও 500 টাকা অনুগ্রহ করে যত শীঘ্র পাঠাবেন, বা যখন মধুপুরে আসবেন নিয়ে আসবেন। কোর্টের ডিগ্রির টাকা দিতে হবে। 3-4 মাস দিতে পারিনি, তারা হয়তো বডি ওয়ারেন্ট বার করবে। আপনার মহত্ব, আমার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য, সাহস আমার অনুপরমাণুতে অন্তরে বাহিরে মিশে রইল। আমার আনন্দিত প্রণাম পদ্ম শ্রীচরণে গ্রহণ করুন। প্রণত কাজী নজরুল ইসলাম। বলা বাহুল্য, কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে তার বিপদের দিনে যথেষ্ট সাহায্য ও সহযোগিতা পেয়েছিলেন। এমনই ছিল মানব দরদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সমগ্র তথ্যচিত্রটি সংকলনে ও নেপথ্য কণ্ঠে পবিত্রজ্যোতি মণ্ডল, সহশিক্ষক, দক্ষিণ বাগুন্ডি PL হাই স্কুল, উত্তর 24 পরগনা। তথ্যসূত্র: 1. অবহেলিত ও বিস্মৃত নায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, লেখক কমল মুখার্জি। 2. শ্যামাপ্রসাদ, বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ, ডক্টর দীনেশ চন্দ্র সিংহ। 3. রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, লেখক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 4. শ্যামাপ্রসাদের কয়েকটি রচনা, প্রকাশক যতীন্দ্রমোহন মজুমদার, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন। 5. উইকিপিডিয়া ও অন্যান্য ওয়েবসাইট। ধন্যবাদ।